হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস। তো আগের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে এমসিকিউ করিয়েছিলাম এবং একটা ক্লাসে একটা কনসেপচুয়াল ভিডিও বানিয়েছিলাম। আজকে আমি তোমাদের প্রথম থিওরি ক্লাস শুরু করছি এবং এই থিওরি ক্লাসে দেখো আমি তোমাদের সেমিকন্ডাক্টর ফিজিক্স দিয়ে শুরু করছি। যেহেতু এই সেশন প্রায় শেষের দিকে, তো তোমাদের শেষের দিকে যে চ্যাপ্টারগুলো আছে সেমিকন্ডাক্টর ফিজিক্স এবং ম্যাগনেটিক মেটেরিয়ালস, সেগুলো আমি আগে করাবো যাতে তোমাদের সুবিধে হয়। তো আজকে সেমিকন্ডাক্টরে আমরা বুঝবো যে সেমিকন্ডাক্টরের বেসিক প্রপার্টিজ কী কী, সেমিকন্ডাক্টর আমরা কেন পড়ছি, সেমিকন্ডাক্টর কেন এসেছিল, আর তার কিছু বেসিক প্রপার্টিজগুলো আমরা পড়ব। তো দেখো, সেমিকন্ডাক্টর এই নামটা থেকে তোমরা বুঝতে পারছো যে এখানে আছে সেমি আর এখানে আছে কন্ডাক্টর। তো কন্ডাক্টর মানে তোমরা সবাই নিশ্চয়ই পড়েছো, কন্ডাক্টর মানে হচ্ছে যেটা কারেন্ট ক্যারি করে, ঠিক আছে, এবং হাই কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি আছে, মানে খুব বেশি তড়িৎ প্রবাহ হয় যেটা থ্রু দিয়ে, সেটাকে আমরা কন্ডাক্টর বলি। তো সেমি কন্ডাক্টর মানে কি? সেমি কন্ডাক্টর মানে হচ্ছে অর্ধপরিবাহী, বা কন্ডাক্টর যতটা কারেন্ট ক্যারি করতে পারতো ঠিক সেই অ্যামাউন্টের কারেন্ট ক্যারি করতে পারবে না, কিন্তু তার থেকে কম কারেন্ট ক্যারি করতে পারবে। এটা হলো সেমি কন্ডাক্টর। এবার আমরা একটু ফর্মালি একটু নাম্বার দিয়ে বুঝে নিই যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর মানে পরিবাহী, অর্ধপরিবাহী আর অন্তরক, এই তিনটে যে ম্যাটেরিয়াল, সেই তিনটে ম্যাটেরিয়ালের মধ্যে ডিফারেন্স কী? তো ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি বা রেজিস্টিভিটি, এই দুটো যে বা প্রপার্টি, সেই দুটোর উপর ডিপেন্ড করে তিন ধরনের ম্যাটেরিয়াল হতে পারে, এই তিনটে: কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর। তো দেখো, আমরা রেজিস্টিভিটিটা আমি এখানে লিখে রেখেছি, একটু রেজিস্টিভিটিটার দিকে লক্ষ্য করো। দেখো রেজিস্টিভিটি, প্রথম রেজিস্টিভিটিটা হচ্ছে 10⁻⁵ ওহম মিটার, এটা লেস দেন 10⁻⁵। তার মানে কি? তার মানে 10⁻⁵ থেকে কম। তার মানে কন্ডাক্টরের ক্ষেত্রে, ধরো এটা একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরের ক্ষেত্রে যদি রেজিস্টিভিটিটা খুব লেস হয়, রেজিস্ট্যান্স তার মানে কম হবে, যদি রেজিস্টিভিটি কম হয় তাহলে রেজিস্ট্যান্স কম হবে। তা রেজিস্ট্যান্স যদি কম হয় তাহলে কিন্তু এটা থ্রু দিয়ে খুব ইজিলি কারেন্ট ফ্লো করবে। কিন্তু দেখো সেমিকন্ডাক্টরের যে রেজিস্টিভিটি, সেটা দেখো 10⁻⁵ থেকে 10⁵ অবধি। তার মানে অনেকটা রেঞ্জ আছে, অনেকটা রেঞ্জ জুড়ে যেখানে কন্ডাক্টরের রেজিস্টিভিটি শেষ, সেখানে কিন্তু সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি শুরু। তো দেখো অনেকটা রেঞ্জ জুড়ে এই সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি আছে। তার মানে তুমি কিন্তু সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যদি পাঠাও, সেই কারেন্টটা কিন্তু খুব ইজিলি তুমি কন্ট্রোল করতে পারবে, যেহেতু রেজিস্টিভিটি অনেকটা রেঞ্জ আছে, সেই জন্য কন্ট্রোল করতে পারবে। আর দেখো রেজিস্টিভিটিটা কন্ডাক্টরের থেকে বেশি, কারণ 10⁻⁵ থেকে 10⁵ এই অ্যামাউন্টটা 10⁻⁵ থেকে বেশি। তো বেশি মানে কি? রেজিস্টিভিটি বেশি মানে কন্ডাক্টিভিটি কম। তাহলে আমাদের রেজিস্টিভিটি যত হাই হবে, তার মানে কন্ডাক্টিভিটি বা সিগমা সেটা তত কম। আর কন্ডাক্টিভিটি কম মানে কি? আমার কারেন্ট ফ্লোটা লেস হবে। তাহলে কন্ডাক্টরে বেশি কারেন্ট ফ্লো হয়, তার থেকে কম হয় সেমিকন্ডাক্টরে। আর ইনসুলেটরে এসে কি হয় দেখো, ইনসুলেটর রেজিস্ট্যান্স হচ্ছে গ্রেটার দেন 10⁵ ওহম মিটার। তাহলে গ্রেটার দেন 10⁵ ওহম মিটার মানে এটা সেমিকন্ডাক্টরের থেকেও রেজিস্টিভিটি বেশি, তাহলে রেজিস্টিভিটি আরও বেড়ে গেল, তার মানে কন্ডাক্টিভিটি আরও কমে গেল, তার মানে কারেন্টও আরও কমে গেল। তাহলে এটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার যে কন্ডাক্টর আর ইনসুলেটর মানে পরিবাহী আর অন্তরক, এই দুটোর মাঝামাঝি একটা মেটেরিয়াল হলো সেমিকন্ডাক্টর। তার মানে যেটা কিছুটা কন্ডাক্ট করতে পারে কিন্তু কন্ডাক্টরের মতো না, আবার ইনসুলেটরের মতো একদমই কন্ডাক্ট করে না, সেটা কিন্তু নয়। তো আমরা দু একটা উদাহরণ আমি এখন তোমাদেরকে বলে দিই, তারপরে অন্য প্রপার্টিতে চলে যাব। তো আমরা সবাই জানি সিলিকন হচ্ছে একটা সবচেয়ে ব্যবহৃত, মানে সবচেয়ে বেশি ইউজ হয়, এটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয় এরকম একটা সেমিকন্ডাক্টরের উদাহরণ। এরপরে অন্য প্রপার্টিতে যাওয়ার আগে একটু আমরা জেনে নিই যে কেন সেমিকন্ডাক্টর আবিষ্কার হলো, বা কেন সেমিকন্ডাক্টর আমরা পড়ছি, সেমিকন্ডাক্টরের দরকার কেন পড়লো। তো দেখো আমাদের কাছে কন্ডাক্টর ছিলই,
ধরো এটা একটা কন্ডাক্টর, কন্ডাক্টর মানে আমরা এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারতাম ইজিলি। তাহলে কারেন্ট, যে কোনো কারেন্ট ফ্লোয়ের যেখানে দরকার সেখানে আমরা কন্ডাক্টর দিয়ে কাজ চালিয়ে নিতে পারতাম, সেমিকন্ডাক্টরের কোনো দরকার ছিল না। কিন্তু এখানে কিছু প্রপার্টি দেখো আমি বলছি, যেগুলো দেখলে তোমরা খুব ইজিলি বুঝতে পারবে যে সেমিকন্ডাক্টরের কী দরকার ছিল। প্রথম প্রপার্টি হলো কন্ট্রোলিং দ্য কারেন্ট, কন্ট্রোলিং দ্য কারেন্ট। এবার দেখো, তোমরা এখনই ভাববে যে কন্ডাক্টরের সাথে আমরা যদি একটা ব্যাটারি যোগ করি তাহলেই আমরা কারেন্ট কন্ট্রোল করতে পারবো, তাই তো? এদিকে কারেন্ট ফ্লো হবে। তো আমরা যদি এই ব্যাটারির ভোল্টেজটা, এই যে ভি, এই ভিটাকে যদি কমাই বা ইনক্রিজ করি বা বাড়াই, তাহলে কিন্তু এই কারেন্টটা চেঞ্জ হবে। আমি সেই কন্ট্রোলের কথা বলছি না। এই ভোল্টেজটাকে ফিক্স রেখে, ভোল্টেজটা ধরো আমার ফিক্স, ভোল্টেজটাকে ফিক্স রেখে আমি এই যে কন্ডাক্টরটা, এর মধ্যে কিন্তু কোনোভাবেই কারেন্ট চেঞ্জ করতে পারবো না। আর তার মানে কন্ট্রোল করতে পারছি না একই ভোল্টেজ রেখে। আর এই কন্ডাক্টর কিন্তু প্রচুর পরিমাণে কারেন্ট ফ্লো করে। তাহলে ধরো আমাদের খুব স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট দরকার, খুব স্মল অ্যামাউন্ট কারেন্ট আমাদের দরকার। মানে ধরো সাপোজ মাইক্রো অ্যাম্পিয়ার বা মিলি অ্যাম্পিয়ার, এই রেঞ্জে আমাদের ধরো কারেন্ট দরকার। তখন কিন্তু আমরা এই কন্ডাক্টরের থ্রু দিয়ে পাবো না, কারণ কন্ডাক্টরের মধ্যে প্রচুর পরিমাণে কারেন্ট ফ্লো করে। তাহলে এরকম ছোট বা স্মল অ্যামাউন্টের কারেন্ট পেতে গেলে আমাদেরকে সেমিকন্ডাক্টর ইউজ করতে হবে। তাহলে এটা গেল একটা রিজন সেমিকন্ডাক্টর পড়ার। দ্বিতীয় নাম্বার হচ্ছে ডিরেকশনাল কারেন্ট ফ্লো, ডিরেকশনাল কারেন্ট ফ্লো। ডিরেকশনাল কারেন্ট ফ্লো মানে কি? মানে একমুখে কারেন্টটা ফ্লো করবে। কীরকমভাবে দেখো, এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে আমি এদিকে কারেন্ট দিলে এদিকে কারেন্ট বেরোবে, ওকে। আবার যদি ওই কন্ডাক্টরের মধ্যে দিয়েই আমি এদিক থেকে কারেন্ট দিই তাহলে এই দিকে কারেন্ট যাবে। তো আমি এই কন্ডাক্টরটা, ধরো এটা একটা কপারের তার, তার মানে একটা কন্ডাক্টর, কন্ডাক্টরে যদি আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে এ থেকে বি এর দিকে কারেন্ট ফ্লো করবে একটা। আবার যদি বি পয়েন্ট থেকে এ এর দিকে দিই তাহলেও এইদিকে একটা কারেন্ট ফ্লো করবে, এখানে এইদিকে করবে। তার মানে কন্ডাক্টরে কিন্তু আমি ভোল্টেজটা চেঞ্জ করে দিলেই কারেন্টটা উল্টো দিকে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ধরো আমার কিছু একটা দরকার, এমন কিছু ডিভাইস যেখানে শুধু আমার একদিকেই যাতে কারেন্ট যায়, শুধু এই দিকেই কারেন্ট যাবে, উল্টো দিকে যখন আমি কারেন্ট দিতে যাব তখন ধরো এই দিকে আমি অ্যাপ্লাই করলাম, তখন আমার যাবে না, এই দিকটা আমার যাবে, এই দিকটা আমার যাবে না। এইরকম প্রপার্টি কিন্তু কন্ডাক্টরের নেই, যেটা সেমিকন্ডাক্টরে আমরা অ্যাচিভ করতে পারবো। পরে তোমাদেরকে আমি দেখাবো, এই সেমিকন্ডাক্টর চ্যাপ্টারই পরে আমরা পরের ভিডিও লেকচারসে পড়ব ডায়োড। এই ডায়োডের ডিটেলস আমরা পড়ব পরে। এই ডায়োডে কিন্তু আমরা একমুখী কারেন্ট পেতে পারি, মানে একদিক থেকে কারেন্ট যাবে কিন্তু উল্টো দিকে যখন আমি ভোল্টেজ দিয়ে দেবো তখন কিন্তু আর কারেন্ট ফ্লো করবে না। তার মানে আমরা ডাইরেকশনাল কারেন্ট ফ্লো পেলাম। তাহলে এটাও আর একটা বড় রিজন আমাদের সেমিকন্ডাক্টর পড়ার। বোঝা গেল? এটা ক্লিয়ার তাহলে কেন সেমিকন্ডাক্টর পড়ছি। এবারে তোমাদের ছোট্ট করে একটা জিনিস বলে রাখি, এই সেমিকন্ডাক্টর আসার আগে তাহলে আমাদের কি ইউজ হতো? সেমিকন্ডাক্টর আসার আগেও, যখন সেমিকন্ডাক্টর আবিষ্কার হয় তার আগেও নিশ্চয়ই কিছু ইউজ হতো, যেটা সেমিকন্ডাক্টরের একটা রিপ্লেসমেন্ট ছিল। সেগুলোকে বলা হতো ভ্যাকুয়াম টিউব, ভ্যাকুয়াম টিউবস। এটার ডিটেলসে আমি যাচ্ছি না, তোমাদের যদি কারো ইন্টারেস্ট থাকে তোমরা কমেন্ট করে জানাবে, আমি পরে কোনো একটা ছোট লেকচার বানিয়ে দিয়ে দেবো, কারণ এটা তোমাদের সিলেবাসে নেই। তবে আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম। এবার আমরা একটু দেখে নিই যে ইউজ অফ সেমিকন্ডাক্টর। আমরা যে সেমিকন্ডাক্টর পড়ছি সেটার ইউজ কোথায়? নিশ্চয়ই আমরা প্র্যাকটিক্যালি কোথাও ইউজ করতে পারি, যার জন্য সেমিকন্ডাক্টর এতটা ইম্পর্ট্যান্ট। তো দেখো, তোমরা আজকালকার দিনে মোবাইল ইউজ করো, এই মোবাইলের কিন্তু যে সমস্ত সার্কিট, সেই সার্কিটটা কিন্তু সেমিকন্ডাক্টর দিয়েই, সেমিকন্ডাক্টর মেটেরিয়াল দিয়েই তৈরি। টিভি, আগে কি টিভি ছিল? ক্যাথোড রে টিউব, সিআরটি, ওই যে বড় বড় বক্সের মতো টিভিগুলো ছিল, সেগুলোকে বলা হতো সিআরটি বা ক্যাথোড রে টিউব
টিভি, সেগুলো বড় ছিল, কিন্তু এখনকার দিনে এলইডি টিভি চলে এসছে। এই এলইডি বা লাইট এমিটিং ডায়োড এটাও কিন্তু একটা সেমিকন্ডাক্টর ডিভাইস। তারপরে ধরো আমরা এলইডি অন্য জায়গাতে ইউজ করি, এলইডি লাইট আমরা ডেকোরেট করতে ইউজ করি, সেটাও একটা সেমিকন্ডাক্টর ডিভাইস। তারপরে সবচেয়ে বেশি যেটা এখন ইন্ডিয়াতে ইউজ হচ্ছে সেটা হচ্ছে সোলার সেল। সোলার সেলও কিন্তু একটা সেমিকন্ডাক্টর ডিভাইস। তাহলে তোমরা বুঝতেই পারছো ইভেন স্পেস টেকনোলজিতে কীভাবে ইউজ হয়। ধরো ইসরো, তোমরা সবাই ইসরোর নাম জানো। ইসরো থেকে ধরো একটা রকেট পাঠানো হলো স্পেসে, তো স্পেসে তো কোনো পাওয়ার সোর্স নেই। এখানে যেমন আমাদের ঘরে ইলেকট্রিক লাইন আছে, আমরা কারেন্ট নিয়ে নিলাম, কিন্তু ওখানে কোনো পাওয়ার প্ল্যান্টও নেই আর পাওয়ারের কোনো সোর্স নেই। তাহলে এই রকেটে পাওয়ার থাকে কি করে? বা ইলেকট্রিক্যাল বা যারা ধরো মানুষ পাঠানো হলো, মানুষ পাঠালে তারা কারেন্ট কোথা থেকে পায়, এনার্জি কোথা থেকে পাবে? সেটা হলো ওই সোলার যে স্পেসশিপটা, ওই স্পেসশিপের গায়ে সোলার সেল লাগানো থাকে। এবার সূর্যের আলো তো ওখানেও পৌঁছায়, তাহলে সেই সোলার সেলগুলোতে সূর্যের আলো পড়ে কারেন্ট তৈরি করে। এটা কিন্তু সেমিকন্ডাক্টরের আবিষ্কারের ফলেই সম্ভব হয়েছে। তাহলে তোমরা ভালোই বুঝতে পারছো যে সেমিকন্ডাক্টর কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে কি কত ধরনের সেমিকন্ডাক্টর হয়। ঠিক আছে, টাইপস অফ সেমিকন্ডাক্টর। তো টাইপস অফ সেমিকন্ডাক্টর, দেখো আমরা সেমিকন্ডাক্টরের যে টাইপ সেটাকে দুটো জিনিসের ওপর বেসিস করে ক্লাসিফিকেশন করতে পারি। ঠিক আছে, বিভাজন করতে পারি। একটা হচ্ছে এলিমেন্টাল আর একটা কম্পাউন্ড। এলিমেন্টাল আর একটা হচ্ছে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর। তো এলিমেন্টাল মানে কি? এলিমেন্টাল কথার মধ্যে দেখো এলিমেন্ট আছে। এলিমেন্ট মানে আমরা কি জানি? এক একটা যে কোনো এলিমেন্ট, যেমন ধরো সিলিকন একটা এলিমেন্ট, জার্মেনিয়াম একটা এলিমেন্ট, তাই তো? কার্বন একটা এলিমেন্ট, একটাই এলিমেন্ট। তাহলে সিলিকন, জার্মেনিয়াম এগুলো হচ্ছে এলিমেন্টাল সেমিকন্ডাক্টর। তাহলে কম্পাউন্ড সেমিকন্ডাক্টরটা কি? তোমরা কেমিস্ট্রিতে কম্পাউন্ড পড়েছো নিশ্চয়ই, যৌগ। তো যৌগ মানে কি? দুই বা তার বেশি মৌলিক যে ইয়েগুলো উপাদান, সেগুলো যখন যোগ করে একটা নতুন উপাদান তৈরি হয়, সেটাই কম্পাউন্ড বা যৌগিক উপাদান, যৌগ। তাহলে তার মধ্যে বিভিন্ন রকম হয়, যেমন ধরো গ্যালিয়াম আর্সেনাইড, এখানে গ্যালিয়াম দেওয়া আছে আর আর্সেনিক দেওয়া আছে। বা ধরো ক্যাডমিয়াম সালফাইড, এখানে ক্যাডমিয়াম দেওয়া আছে আর সালফার দেওয়া আছে। আবার আছে ইন্ডিয়াম ফসফাইড, এখানে ইন্ডিয়াম দেওয়া আছে, এখানে ফসফরাস দেওয়া আছে। তাহলে দেখো এলিমেন্টালের ক্ষেত্রে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সমস্ত এলিমেন্টগুলো সিঙ্গেল যে এলিমেন্ট, মানে সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে সিঙ্গেল এলিমেন্ট সেমিকন্ডাক্টর। আবার কম্পাউন্ড সেইগুলোই সেমিকন্ডাক্টর কম্পাউন্ড, যেগুলোতে একের বেশি এলিমেন্ট আছে। দেখো এগুলো প্রত্যেকটা দুটো করে এলিমেন্ট আছে, তার মানে এগুলো কম্পাউন্ড সেমিকন্ডাক্টর। আবার এই এলিমেন্টাল সেমিকন্ডাক্টরকে কিন্তু এলিমেন্টাল কম্পাউন্ড দুটো সেমিকন্ডাক্টরের ইনফ্যাক্ট আরও দুটো ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইন্ট্রিনজিক আর একটা হচ্ছে এক্সট্রিনজিক। ইন্ট্রিনজিক মানে কি? ইন্ট্রিনজিক মানে হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী বা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। এবার ইন্ট্রিনজিক কাকে বলবো আমি? ফর দ্য টাইম বিং এখনের জন্য ধরে নাও যে সিলিকন আছে, এই সিলিকনটাকে আমরা বলবো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। পরে আমরা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের ডিটেলসে পড়বো। এখন আমি তোমাদেরকে জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি যে ইন্ট্রিনজিক ডিফারেন্সটা কি। সিলিকন অথবা জার্মেনিয়াম এই দুটোই কিন্তু ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, মানে আমি পরিবেশ থেকে এলিমেন্টটা ইন্ট্রিনজিক হিসেবে পেয়েছি। ঠিক আছে, এর মধ্যে কোনো কিছু ডোপিং করা নেই। ডোপিং নিশ্চয়ই তোমরা শিখেছো কেমিস্ট্রিতে, ডোপিং করা নেই। কিন্তু এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর তাহলে আমি কাকে বলবো? সিলিকনের মধ্যে ধরো আমি কিছু এলিমেন্ট ডোপ করলাম, যেমন ধরো সাপোজ আমি ফসফরাস ডোপ করলাম, ওকে, বা অ্যালুমিনিয়াম ডোপ করলাম। এবার এই প্রসেসগুলো আমি ডিটেলসে পরে বলবো, এটা নিয়ে কোনো চিন্তা করার এখন কারণ নেই, এই প্রসেসগুলো আমি পরে ডিটেলসে বলবো। এখন জেনে রাখো যে সিলিকন বা জার্মেনিয়াম এগুলো হচ্ছে ইন্ট্রিনজিক,
কিন্তু সিলিকন বা জার্মেনিয়ামের মধ্যে যদি ফসফরাস, অ্যালুমিনিয়াম এগুলো যদি ডোপ করা হয়, এই ডোপিং যদি করা হয়, তাহলে কিন্তু সেটাকে বলা হবে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বা অবিশুদ্ধ। তাহলে এখানে বিশুদ্ধ থাকছে না সিলিকন বা জার্মেনিয়ামটা, তাহলে নিশ্চয়ই এটাও ক্লিয়ার। তো আমরা এরপর দেখব যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, যোজ্যতা পটি আর পরিবহন পটি, এই দুটো তো আমরা খুব শুনে থাকি একটা অর্ধপরিবাহীর ক্ষেত্রে। তো এই দুটো কিভাবে তৈরি হয় বা কোনটাকে আমরা ভ্যালেন্স ব্যান্ড বলবো আর কোনটাকে আমরা কন্ডাকশন ব্যান্ড বলবো, তাহলে কনসেপ্ট অফ ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে। তাহলে এই কনসেপ্টটা কিন্তু তোমরা খুব ভালো করে বোঝো, এটা খুব দরকারি। তো আমরা এই ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড বোঝার জন্যে আমরা একটা অ্যাটম কনসিডার করে নেব। সেই অ্যাটমটা ধরো বা পরমাণু, সেটা হচ্ছে সোডিয়াম। এই সোডিয়াম অ্যাটমের ইলেকট্রন সংখ্যা কত? 11। ওকে, তো 11 ইলেকট্রন সংখ্যা হলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? ইলেকট্রনিক কনফিগারেশন হবে 1s2, 2s2, 2p6 আর 3s1। এটা তো আমরা কেমিস্ট্রি থেকে খুব ভালো করে শিখেছো। এই ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই পোর্শনটা পুরোপুরি ফুলফিলড। তোমরা জানো এস কক্ষে দুটো ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, তাহলে 1sও দুটো আছে, 2sও দুটো আছে, তাহলে এগুলো পুরোপুরি পূর্ণ। আর 2pতে 6টা থাকতে পারে, এখানে দেখো 2pতে 6টা আছে, তাহলে কিন্তু এটাও পুরোপুরি পূর্ণ। শুধুমাত্র যে এক্সট্রা ইলেকট্রন আছে বা হাফ ফিল ইলেকট্রন, সেটা হচ্ছে এই 3s1। ওকে, এবার এটাকে আমরা একটু এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে দেখে নিই। এনার্জি ডায়াগ্রাম বলতে ধরো এদিকে আছে ই এনার্জি, ওকে, আর আমার এইগুলো হচ্ছে এক একটা লাইন। এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2p, আর এটা হচ্ছে 3s। তাহলে এইটা আমার 1s, এটা 2s, এটা 2p, এটা 3s। তোমরা কিন্তু ভেবো না যে এই 3s এর উপরে আর নেই, 3s এর উপরেও 3p 3d সবই আছে, কিন্তু ইলেকট্রন নেই বলে আমি ড্র করলাম না। এবার দেখো আমার 1s এ দুটো ইলেকট্রন আছে, 2sও দুটো ইলেকট্রন আছে, 2pতে 6টা আছে, তাহলে 6টা ইলেকট্রন আঁকি। ওকে, আর 3s এ অনলি একটা ইলেকট্রন আছে। তাহলে আমার ইলেকট্রনিক কনফিগারেশনটা এঁকে নিয়েছি। এবার দেখো এই সিঙ্গেল অ্যাটম, এটা কিন্তু একটা সিঙ্গেল অ্যাটম বা একক পরমাণু, মানে একটা মাত্র শুধু একটা সোডিয়াম অ্যাটম আমি নিয়েছি, একটা সোডিয়াম পরমাণু নিয়েছি, তার জন্য কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশনটা এরকম। কিন্তু সেমিকন্ডাক্টর মানে বা অর্ধপরিবাহী বা পরিবাহী যে কোনো জিনিস, সেগুলো কিন্তু একক অ্যাটম নিয়ে নয়। তাহলে আমরা যদি একটা সেমিকন্ডাক্টর দেখি, সেই সেমিকন্ডাক্টরটা একাধিক বা প্রচুর অ্যাটম নিয়ে তৈরি। ধরো এই সেমিকন্ডাক্টরটা, এবার ধরো এই প্রত্যেকটা জাংশনে একটা করে অ্যাটম থাকবে। ওকে, এটাই তো একটা কঠিন পদার্থ, যেগুলো তাদের স্ট্রাকচার হয় এরকম। এই কঠিন পদার্থের স্ট্রাকচারটা এরকম হয়। এই প্রত্যেকটা যে কর্নার, সেখানে একটা করে অ্যাটম সাজানো আছে। তো এইগুলো কিন্তু চারিদিকে কন্টিনিউয়াস, মানে একদম ইনফাইনাইট পর্যন্ত গেছে। আমি একটা পোর্শন এঁকেছি একটা সলিডের। তো সলিডের মধ্যে কিন্তু প্রচুর অ্যাটম থাকে এবং সেই অ্যাটমগুলো বা পরমাণুগুলো থাকে সাজানো থাকে। ওকে, তো সাজানো থাকলে কি হবে দেখো, এই যে দুটো অ্যাটম, এই অ্যাটমটা আর এই অ্যাটমটা আর এই অ্যাটমটা, এই তিনটে অ্যাটম দেখো কাছাকাছি এসছে এবং তারা একটা পার্টিকুলার ডিস্টেন্সে আছে একে অপরের থেকে। ধরে নাও এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে r0,
মানে এই দিকে ডিস্টেন্সটাও হচ্ছে r0। এটাকে আমরা বলবো ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স বা আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। ঠিক আছে, এগুলো নিউক্লিয়াসগুলো এবং তার চারদিকে ইলেকট্রন ঘুরবে, তাহলে এগুলোর ডিস্টেন্স হচ্ছে r0। তাহলে সলিডের মধ্যে কিন্তু একটা অ্যাটম থাকে না, প্রচুর প্রচুর অ্যাটম থাকে এবং সেই অ্যাটমগুলো এরকম থাকে সাজানো থাকে। এবার দেখি যে এনার্জি লেভেলগুলো একটা অ্যাটমের ক্ষেত্রে এরকম সিঙ্গেল ছিল, এরকম একটা সিঙ্গেল লাইন ছিল, কিন্তু যখন আমার সলিড হয়ে যাবে এরকম, মানে এরকম কাছাকাছি চলে আসবে ইলেকট্রনগুলো, তখন কি হবে? তো আমি শুধু এই একটা অ্যারেকে খুব সিম্পলিফাই করার জন্য, খুব সহজে বোঝার জন্য শুধুমাত্র একটা অ্যারেকে আঁকছি। তো দেখো, তাহলে ধরো এই একটা অ্যারে আমার, এবং সেখানে বেশ কিছু জায়গায় এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, আর এখানে একটা অ্যাটম আছে। আমি শুধু একটা দিককে নিয়েছি, ওকে। আর এটা কিন্তু ইনফাইনাইট আছে, যেটা আমি বললাম। এবার এগুলো পজিটিভলি চার্জ নিউক্লিয়াস। তার পাশে কি আছে? এই কক্ষে কিন্তু ইলেকট্রন ঘুরছে, এটারও তাই, এর চারপাশে কক্ষে ইলেকট্রন ঘুরছে, এটার ক্ষেত্রেও তাই হবে। আমি এখানে দুটো কক্ষ এঁকেছি, সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু চারটে কক্ষ থাকে, তোমরা দেখেছো। এখানে দেখো 1s 2s 2p 3s চারটে কক্ষ থাকে। এবার এই যে কক্ষের যে ইলেকট্রনগুলো, ধরো এরও একটা ইলেকট্রন আছে, এখানেও একটা ইলেকট্রন আছে, ধরে নাও যে এটা 3s, আর এরও একটা ইলেকট্রন আছে, এরও একটা ইলেকট্রন আছে বাইরের কক্ষে, এরও একটা ইলেকট্রন আছে বাইরের কক্ষে। এই ইলেকট্রনগুলো যখনই কাছাকাছি চলে আসবে, তখনই একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করবে বা একে অপরের সাথে অ্যাট্রাকশন রিপালশন করতে শুরু করবে। তাহলে ইলেকট্রনগুলো রিপালস করবে, তাই তো? এটা তোমরা কুলম্বস লতে পড়েছো যে সিমিলার চার্জ, যেহেতু ইলেকট্রন একই আধান, তাহলে দুজন দুজনকে বিকর্ষণ করবে, তার মানে কিছু ইন্টারঅ্যাকশন হবে। এই ইন্টারঅ্যাকশনের ফলে কি হবে? দেখো একটা ইন্টারঅ্যাকশন নয়, কিন্তু প্রত্যেকের সাথে ইন্টারঅ্যাকশন হবে। এর সাথে এর ইন্টারঅ্যাকশন হবে, আবার এর সাথে এর ইন্টারঅ্যাকশন হবে। ওকে, তোমরা ভাবতে পারো ওইখানে ইলেকট্রনটা নেই, মানে এই জায়গায় ইলেকট্রনটা আছে, এখানে তো নেই। তো অ্যাকচুয়ালি ইলেকট্রন কিন্তু একটা মেঘের মতো পুরোটাতেই থাকে, ঠিক আছে? এখানেও ইলেকট্রনটা মেঘের মতো পুরোটাতেই থাকে, এখানেও ইলেকট্রনটা মেঘের মতো পুরোটাতেই থাকে। তাহলে প্রত্যেকটার সাথে এইগুলোর সাথে প্রত্যেকটার কিন্তু ইন্টারঅ্যাকশন হবে, তাহলে প্রচুর ইন্টারঅ্যাকশন স্ট্রেংথ, তাই তো? তাহলে সেই ইন্টারঅ্যাকশন স্ট্রেংথের ক্ষেত্রে কি হবে? দেখো, আমার প্রথমে ছিল এনার্জি লেভেল, এরকম এনার্জি লেভেল ছিল। তাহলে আমার এটা ছিল 1s, এটা ছিল 2s, এটা ছিল 2p, সরি, এটা ছিল 2p, এটা ছিল 3s। এই আমার এনার্জি লেভেল ছিল সোডিয়ামের ক্ষেত্রে। সেটা এখন কি দাঁড়াবে? এখন ইন্টারঅ্যাকশনের ফলে কিন্তু এই জিনিসটাই স্প্লিট হয়ে যাবে। স্প্লিট বলতে অনেকগুলো এনার্জি লেভেল চলে আসবে খুব কাছাকাছি অনেকগুলো এনার্জি লেভেল চলে আসবে। ওকে, তো দেখো এই 3s যে ব্যান্ডটা ছিল, এই 3s ব্যান্ডটা, এটা যখন সিঙ্গেল অ্যাটম ছিল তখন কিন্তু একটা সিঙ্গেল লাইন ছিল এনার্জি লেভেল। ওকে, এইদিকে কিন্তু এনার্জি বাড়ছে, তাহলে একটা সিঙ্গেল লাইন ছিল। কিন্তু যখনই অনেকগুলো অ্যাটম, মানে একটা কঠিন পদার্থের মধ্যে, একটা সলিডের মধ্যে যখন অনেকগুলো প্রচুর অ্যাটম চলে এসছে, তখন কিন্তু সেই জিনিসটাই স্প্লিট হয়ে যাচ্ছে। মানে এটা আমি জাস্ট দেখিয়েছি যে স্প্লিট হচ্ছে, স্প্লিট হয়ে দেখো প্রচুর 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 লাইন চলে এসছে, প্রত্যেকটা অ্যাটমের জন্য একটা করে এনার্জি লেভেল চলে আসবে। এবং সেই স্প্লিটটা কিভাবে হয়েছে দেখো, আমরা যদি মধ্যবিন্দু আঁকি, এটার মধ্যবিন্দু মানে 3s লেভেলটা অ্যাকচুয়ালি যেখানে ছিল সেটা এরকম জায়গায়। তাহলে স্প্লিটটা কিভাবে হয়েছে? স্প্লিটটা, এবং এটা যদি আমরা E0 ধরি, এটা ধরো E0 মানে একটা এনার্জি যেটা ছিল, তার থেকে
কিছুটা বেড়েছে আর কিছুটা কমেছে। ওকে, সিমিলারলি এটার ক্ষেত্রেও হবে, এটার ক্ষেত্রেও কিন্তু একটা ব্যান্ড তৈরি হবে। বোঝা গেল? তাহলে কেন ব্যান্ডটা তৈরি হলো? ইন্টারঅ্যাকশনের জন্য, আশেপাশের যে ইলেকট্রনগুলো তার ইন্টারঅ্যাকশনের জন্য একটা ব্যান্ড তৈরি হচ্ছে। তাহলে এটা এখন আমি বলবো 3s ব্যান্ড, এটা 2p ব্যান্ড। সিমিলারলি 2sও তৈরি হবে। এটা হচ্ছে 2s ব্যান্ড। ওকে, আবার 1sও তৈরি হবে। এটা 1s ব্যান্ড। তাহলে প্রত্যেকটা এনার্জি লেভেল ছিল, এখানে ছিল এনার্জি লেভেল, সেইগুলোই যখন সলিডের মধ্যে চলে এলো তখন এনার্জি ব্যান্ড হয়ে গেল। ওকে, তাহলে এইগুলোকে আমরা বলবো এক একটা ব্যান্ড। এই যে পুরো জিনিসটা, এটাকে আমরা বলবো ব্যান্ড, এনার্জি ব্যান্ড। আর দেখো এই এনার্জি ব্যান্ডগুলোর মধ্যে কিছু ফাঁকা জায়গা আছে। ফাঁকা জায়গা কোনটা? এই যে এই জায়গাটা ফাঁকা, আবার এখানে এই জায়গাটা ফাঁকা, আর এখানে এই জায়গাটা ফাঁকা। ওকে, তো এই ফাঁকা জায়গাগুলোকে আমরা বলবো এনার্জি গ্যাপ। এটাকে বলা হয় এনার্জি গ্যাপ। তাহলে ফাঁকা এনার্জি ব্যান্ডের মধ্যে যে ফাঁকা জায়গা বা যেখানে কোনো এনার্জি লেভেল নেই সেইটাকে বলবো এনার্জি গ্যাপ। আর যেটাতে এনার্জি আছে যে রেঞ্জটা জুড়ে সেটাকে বলবো এনার্জি ব্যান্ড। তাহলে এনার্জি গ্যাপ আর এনার্জি ব্যান্ডের কনসেপ্টটা ক্লিয়ার। এবার সিলিকনের ক্ষেত্রেও কিন্তু বা যে কোনো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেও কিন্তু ঠিক এই জিনিসটাই ঘটে। ওকে, আমরা একটা সোডিয়াম যেটা মেটাল তার ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখলাম, সিলিকনের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটাই ঘটে। এবার আমরা এই যে জিনিসটা আঁকলাম, এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করে দেখি বা সহজভাবে একটু বুঝি যে এর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড কোনটা হবে এবং কন্ডাকশন ব্যান্ড কোনটা হবে। তো আমি এটাকে আরেকবার এঁকে নিই। এটা আমি এঁকে নিয়েছি। এটা আমার 1s ব্যান্ড, এটা আমার 2s ব্যান্ড, এটা আমার 2p ব্যান্ড, এটা আমার 3s ব্যান্ড। তাহলে আমি ব্যান্ডগুলো এঁকে নিয়েছি। দেখো একটা এনার্জি লেভেল থেকে একটা ব্যান্ড হয়ে গেছে। আর আমার এদিকে এনার্জি ইনক্রিজ করছে, মানে হায়ার এনার্জির দিকে যাচ্ছি যত আমি আপার অরবিটাল বা উচ্চতর কক্ষে যাচ্ছি। এবার দেখো আমার সোডিয়ামের ক্ষেত্রে আমার পুরো ফিল্ড আছে, কোনটা 1s পুরো ফিল্ড আছে, 2sও পুরো ফিল্ড আছে। পুরো ফিল্ড বলতে আমি কি বলতে চাইছি? ভর্তি, কতটা ভর্তি আছে। তো 1s2 মানে পুরো ভর্তি আছে, 2s2 মানে পুরো ভর্তি আছে, ইভেন 2pও পুরো ভর্তি আছে। ওকে, কিন্তু 3s এর ক্ষেত্রে আমার হাফ ফিল্ড আছে, মানে অর্ধেকটা অবধি ভর্তি আছে। রাইট? দেখো এইখানে দুটো কালার, তার মানে এই জায়গাটুকু, এই যে ওপরের যে জায়গা, এই জায়গাটা কিন্তু খালি, আর এই যে এই জায়গাটা কিন্তু ভর্তি, ইলেকট্রন ভর্তি আছে আর ইলেকট্রন খালি আছে। তাহলে এই ক্ষেত্রে আমার ভ্যালেন্স ব্যান্ড হবে এই 3s এর এই পোর্শনটা, এটা হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড, আর এই পোর্শনটা হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ড। তাহলে এটা আমার যোজ্যতা পটি আর এটা আমার পরিবাহী পটি। ওকে, এবার এটা হলো সোডিয়ামের ক্ষেত্রে। তার মানে কি? সোডিয়াম তো একটা মেটাল, তো আমরা ভ্যালেন্স ব্যান্ড তার মানে কোনটা বুঝলাম এখান থেকে? ভ্যালেন্স ব্যান্ড মানে হচ্ছে বা যোজ্যতা পটি, সেটার যে ডেফিনেশন যদি দেখো তাহলে দেখবে হাইয়েস্ট ফিল্ড ব্যান্ড। ঠিক আছে, সবচেয়ে হাইয়েস্ট যে ব্যান্ডটা আছে যেটা ফুল ফিল্ড, ঠিক আছে, সেটাই কিন্তু ভ্যালেন্স ব্যান্ড। তাহলে এখানে আমার হাইয়েস্ট ইলেকট্রন কোন ব্যান্ডটাতে আছে? 3s-এ। আমার 3s অব দি ইলেকট্রন আছে, তাহলে 3sটাই আমার ভ্যালেন্স ব্যান্ড।
আর কন্ডাকশন ব্যান্ড কি? কন্ডাকশন ব্যান্ড হচ্ছে লোয়েস্ট এমটি ব্যান্ড। মানে এই যে হাইয়েস্ট ফিল্ড ব্যান্ড বললাম, তার মানে হাইয়েস্ট এনার্জি, সবচেয়ে বেশি এনার্জি আছে, অথচ ফিল্ড মানে কিছুটা ফিল্ড আছে সেটাকে কিন্তু, অথবা পুরোপুরি ফিল্ডও থাকতে পারে, মানে এখানে সোডিয়ামের একটা ইলেকট্রন আছে, পুরোপুরি ফিল্ডও থাকতে পারে, সেটাকে আমরা বলবো যোজ্যতা পটি বা ভ্যালেন্স ব্যান্ড। আর কন্ডাকশন ব্যান্ড বলবো লোয়েস্ট এনার্জি এমটি ব্যান্ড। তো এখানে লোয়েস্ট এনার্জি এমটি ব্যান্ডও দেখো 3s, কারণ 3s এর কিছুটা ফিল আছে, কিছুটা ভর্তি আছে, তাই জন্যে 3sটাই হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে 3sটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আবার 3sটাই কন্ডাকশন ব্যান্ড। এটাই ভ্যালেন্স ব্যান্ড, আমি শর্টে লিখছি সিবি, এটাই হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এটা ক্লিয়ার? সিলিকনের ক্ষেত্রে এই জিনিসটাই কি হয় আমরা একটু দেখো। আমি এনার্জি ব্যান্ডগুলো এঁকে নিয়েছি। সিলিকনের ক্ষেত্রে আমি 1s এঁকেছি, 2s এঁকেছি, 2p এঁকেছি, 3s এঁকেছি, আর 3p এঁকেছি। সোডিয়ামের ক্ষেত্রে আমি 3p অবধি আঁকিনি। সিলিকনের এনার্জি যেটা ইলেকট্রনিক কনফিগারেশন সেটা হচ্ছে 14। তাহলে 14কে আমি যদি লিখি 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। ক্লিয়ার? তাহলে তোমরা এখানে মনে করতে পারো যে 3pতে দুটো ইলেকট্রন আছে। ক্লিয়ার? তাহলে যদি 3pতে দুটো ইলেকট্রন থাকে, তার মানে 3pটা কিছুটা ফিল্ড, কিছুটা ভ্যাকেন্সি, তার মানে সিলিকন মেটাল হওয়া উচিত। সিলিকনের ক্ষেত্রেও কিন্তু এই ব্যান্ডটাতে, এই যে 3p ব্যান্ড, এটার এতটা অবধি ফিল আছে আর তারপরে খালি, তার মানে এটাও মেটাল হওয়া উচিত, কিন্তু তা হয় না, কারণ এইখানে সিলিকনের ক্ষেত্রে 3s আর 3p হাইব্রিডাইজ হয়। তোমরা কেমিস্ট্রিতে হয়তো হাইব্রিডাইজেশন পড়ে থাকতে পারো, কেমিস্ট্রিতে হাইব্রিডাইজ যদি পড়ে থাকো তাহলে এটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। 3s আর 3p এই যে দুটো ব্যান্ড, তারা হাইব্রিডাইজেশন হয়। হাইব্রিডাইজেশন হওয়ার ফলে যেটা হয়, 3s ব্যান্ডটা পুরোপুরি ফিল্ড হয়ে যায়, তাহলে এই ব্যান্ডটা পুরো ফিল্ড হয়ে যায়, কিন্তু 3p ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকে না, 3p ব্যান্ডটা খালি হয়ে যায়। এবার সেটা কি সব জায়গায়? তা কিন্তু নয়। তাহলে আমরা দেখব যে কিসের উপর ডিপেন্ড করে এই যে কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে গ্যাপটা, এই যে গ্যাপ, এইখানে যে গ্যাপটা, এই গ্যাপটা, আচ্ছা আমি একটু অন্য কালার দিয়ে দিই, এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিসের উপরে ডিপেন্ড করে। তো দেখো, আমি খুব অনেকক্ষণ আগে বলেছিলাম যে এইটাকে বলা হয় ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স, এই r0টা। তো এই r0 রেসপেক্টে যদি আমি এই ব্যান্ডগুলোকে ড্র, দুটো ব্যান্ড কিছুটা গিয়ে মিশে গেছে, তারপর এটা আবার কিছুটা গিয়ে ভাগ হয়ে যাবে। ওকে, দেখো দুটো ব্যান্ড মিশেছে, আবার ভাগ হয়ে গেছে। এবার কিন্তু তাহলে এই পোর্শনটাই যে গ্যাপ, ধরো সিলিকনের ক্ষেত্রে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স এই যে r0টা তো একটা ফিক্সড হবে, r0টা ধরো এরকম জায়গায়, এটা হচ্ছে সিলিকনের ক্ষেত্রে r0 বা ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বা নিউক্লিয়াসগুলোর মধ্যে ডিস্টেন্স। তাহলে দেখো এখানে একটা স্মল গ্যাপ আছে, এই যে এই জায়গায় একটা স্মল গ্যাপ আছে এইখানটাতে, তাহলে এটাই হচ্ছে এই গ্যাপটা, এই যে গ্যাপটা। ওকে, এটাই হচ্ছে এই গ্যাপটা। আর দেখো এই যে ব্যান্ডটা, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, আর এই যে ব্যান্ডটা, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। তাহলে আশা করি সিলিকনের ক্ষেত্রে তোমার ব্যাপারটা ক্লিয়ার। তাহলে তোমরা ব্যান্ড গ্যাপ বুঝলে, এনার্জি গ্যাপ বা ব্যান্ড গ্যাপ। তাহলে ব্যান্ড গ্যাপ আমি কি বলবো? ব্যান্ড গ্যাপ হচ্ছে সেটাই যেটা ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপ। ব্যান্ড গ্যাপ বুঝলে, ভ্যালেন্স ব্যান্ড বুঝলে, কন্ডাকশন ব্যান্ড বুঝলে। সিলিকনের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপ হয় 1.1 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপ হয় 0.7 ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে এই দুটো ব্যান্ড গ্যাপ দেখো খুব স্মল। এবার আমরা এই ব্যান্ড গ্যাপ বা এই কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, এই দুটোর উপরে ডিপেন্ড করে দেখব যে মেটাল, ইনসুলেটর আর সেমিকন্ডাক্টর, এই তিনটের মধ্যে ডিফারেন্স কী। তো দেখো আমি এনার্জি ব্যান্ড ডায়াগ্রামগুলো এঁকে নিয়েছি। তো এখানে দেখো আমি মেটালের জন্য এঁকেছি, ইনসুলেটরের জন্য এঁকেছি, সেমিকন্ডাক্টরের জন্য এঁকেছি।
তো মেটালের ক্ষেত্রে দেখো ভ্যালেন্স ব্যান্ড, এই যে লাল দিয়ে যেটা এঁকেছি এইটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর ব্লু দিয়ে যেটা এঁকেছি এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তো দেখো ভ্যালেন্স ব্যান্ড বা যোজ্যতা পটি আর পরিবহন পটি এই দুটোর মধ্যে একটা পোর্শন আছে যেটা ওভারল্যাপড, দুজনের উপরে ওভারল্যাপ করেছে। তাহলে এই যে পোর্শনটা, এই পোর্শনটাতে আমার ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন আছে, তাই তো, কন্ডাকশন ব্যান্ড কিন্তু খালি। তাহলে এই ইলেকট্রনগুলো এই পাথ দিয়ে ইজিলি কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারবে। এখানে যে ইলেকট্রনগুলো আছে যদি এখানে ওভারল্যাপ থাকে, ওভারল্যাপ আছে মানে কি, এইখান থেকে ইজিলি কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন চলে আসতে পারবে। সেই জন্যে মেটাল বা ধাতু এত সহজে পরিবহন করে। এবার ইনসুলেটরের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, ইনসুলেটরের ক্ষেত্রে দেখো কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড এই দুটোর মধ্যে যে এনার্জি গ্যাপ, একটা তো ব্যান্ড গ্যাপ বা এনার্জি গ্যাপ থাকে, সেটা মোর দ্যান 5 ইলেকট্রন ভোল্ট হয়। তাহলে এখানে মেটালের ক্ষেত্রে কোনো গ্যাপই নেই, এখানে কোনো গ্যাপই নেই, উপরন্তু ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ওভারল্যাপ আছে। সেখানে ইনসুলেটরের ক্ষেত্রে দেখো ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডের মধ্যে মোর দ্যান 5 ইলেকট্রন ভোল্ট গ্যাপ। ওকে, তাহলে মোর দ্যান 5 ইলেকট্রন ভোল্ট যদি গ্যাপ হয়, তার মানে এখানে যে ইলেকট্রনগুলো আছে, এখানে ধরো ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা কিন্তু এইখানে যেতে পারবে না, কারণ এই এনার্জি গ্যাপটা খুব হাই, এনার্জি গ্যাপটা যেহেতু খুব হাই সেহেতু যেতে পারবে না। এবার সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় সেটা দেখি। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখো এই যে এনার্জি গ্যাপটা, এটা ধরো সিলিকনের ক্ষেত্রে আমি ধরলাম, সেখানে 1.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে এক্ষেত্রেও এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন ফিল্ড আছে। এই ইলেকট্রনগুলো কিন্তু যেহেতু এনার্জি গ্যাপটা কম, খুব ইজিলি ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে। এবার আমরা বুঝে নিই যে কী করে এটা যেতে পারছে। এখানেও তো এনার্জি গ্যাপ আছে 1.1 ইলেকট্রন ভোল্ট, আর এখানে ইনসুলেটরের ক্ষেত্রেও এনার্জি গ্যাপ আছে, কিন্তু এখানে চলে যাচ্ছে, এখানে কিন্তু যেতে পারছে না। তাহলে এটা আমরা বুঝে নিই যে কেন। তো আমরা জানি আমাদের রুম টেম্পারেচার কত, 300 কেলভিন পরম তাপমাত্রা। তাহলে আমাদের রুমের যে থার্মাল এনার্জি বা তাপীয় শক্তি সেটা কেটি, কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। এটা যদি ক্যালকুলেট করো তোমরা দেখবে এটা বেরোবে 0.025 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে থার্মাল এনার্জি আমাদের রুমের। তো এই থার্মাল এনার্জির জন্য কিন্তু এই থার্মাল এনার্জিটা সবসময় আছে। তাহলে এই থার্মাল এনার্জিটা যদি থাকে, তো আমরা যদি টেম্পারেচারটা একটু ইনক্রিজ করি, তখন কিন্তু এইখানের যে ইলেকট্রনগুলো, এই সেমিকন্ডাক্টরের যে ইলেকট্রনগুলো আছে, এরা কিন্তু ইজিলি এইটুকু ডিস্টেন্স বা এইটুকু গ্যাপ কভার করে এখানে চলে যেতে পারে। কিন্তু যখন ইনসুলেটরের ক্ষেত্রে যেহেতু গ্যাপটা অনেক বেশি, তাই থার্মাল এনার্জি থাকা সত্ত্বেও এতটা গ্যাপ কভার করে ইলেকট্রন যেতে পারে। আমাদের পরীক্ষাতে হয়তো পার্থক্য দেবে বা ডিফারেন্স দেবে, তো এই ডিফারেন্সের ক্ষেত্রে এই মেটালের ক্ষেত্রে কোনো গ্যাপ থাকে না, তার মানে এই ক্ষেত্রে ইজি বা গ্যাপ যেটা সেটা হচ্ছে 0। এখানে ইজিটা হচ্ছে খুব হাই ইনসুলেটরের ক্ষেত্রে, আর এখানে ইজি হচ্ছে মডারেট মানে মানে মোটামুটি মিডিয়াম আর কি এনার্জি গ্যাপটা। তাহলে এটাই হচ্ছে ডিফারেন্স এই তিনটের মধ্যে। তো আজকের ক্লাসটা তোমাদের হয়তো ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো জায়গায় ডাউট থাকে, বুঝতে না পেরে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টের রিপ্লাই দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। পরের ক্লাসে আমরা দেখব যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কী হয় আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কী হয়, এগুলোর ডিটেলস আমরা পড়ব।